7 দিন বাদে তিনি আবার গেছেন ডাক্তারের চেম্বারে, যে বলেছেন কী হলো, বলল যে না আমার বুকে ব্যথা কমেনি। তখন উনি লিখে দিয়েছেন আপনি পাগলের ডাক্তারের কাছে চলে যান। ইউ শুড থিঙ্ক টুয়াইস বিফোর গিভিং দ্য ওপিনিয়ন। আপনি পাগলের ডাক্তারের কাছে যান। আপনার কাছে হয়তো আপনি বুঝতে পারলেন না যে কী কারণে তার ব্যথাটা হচ্ছে, কিন্তু হয় ওই ব্যথাটা হয়তো হার্টের কারণেই হচ্ছে, কিন্তু আপনি ধরতে পারেন, না হতে পারে আপনি বলতে পারেন যে আমি পারলাম না। তার মানে পেশেন্টকে ডিমোরালাইজ করে বলে পাগলের ডাক্তারের কাছে যান, এটা কিন্তু ঠিক নয়। নমস্কার। এর আগের ভিডিওতে হার্ট ডিজিজের কী কী লক্ষণ হয় সেই নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে বিষয় নিয়ে বলবো তা হলো হার্ট ডিজিজ ডিটেক্ট করতে কী কী টেস্ট প্রয়োজন এবং কেন করা হয় সেগুলো। এই টেস্টগুলোর মাধ্যমে আমরা কি কি জানতে পারি, কি ইনফরমেশন পাই, সেই নিয়ে আজ বিস্তারিতভাবে আলোচনা করব। ইউজুয়ালি হার্টের কোনো পেশেন্ট এলে আমরা প্রথমে একটা ইসিজি করে দেখি। একটা ইসিজিতে কিন্তু অনেক ইনফরমেশন পাওয়া যায় তার অসুখ সম্বন্ধে, তার গতিবিধি সম্বন্ধে। ইসিজি অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাম টেস্ট। ইউজুয়ালি আমরা কি দেখি, বেশিরভাগ পেশেন্ট আসেন বুকে ব্যথা অথবা বুকের কোনো কষ্ট নিয়ে চেম্বারে আসেন। প্রথমে একটা ইসিজি করলে ইসিজিতে ধরা পড়ে তার ইস্কিমিক চেঞ্জ আছে কি না। যদি ইস্কিমিক চেঞ্জ ইসিজিতে ধরা পড়ল তাহলে তো মিটে গেল, বোঝা গেল যে ইস্কিমিয়ার জন্যেই চেস্ট পেনটা হচ্ছে। অনেক ক্ষেত্রে কিন্তু ইসিজিতে আসে না, হয়তো তার চেস্ট পেন হচ্ছে কিন্তু ইসিজিতে এলো না। নিয়ার অ্যাবাউট 15% কেসে অনেক সময় ইসিজিতে আসে না। তখন অন্য টেস্ট করার প্রয়োজন হয়, তাকে বলে টিএমটি, ট্রেডমিল টেস্ট, অর্থাৎ এক্সারসাইজ ইসিজি। এই ট্রেডমিল টেস্ট নিয়ে বিস্তারিত পরে আলোচনায় আসছি। ইসিজিতে আর কি কি পাওয়া যায় এবার আমরা সেটা আলোচনা করব। মেনলি ইসিজিতে দেখা যায় আপনার পালস বিট, হার্ট রেট বেশি না কম। ইউজুয়ালি 70 থেকে 75 হার্টবিট থাকার কথা, কিন্তু যদি বেশি হয় 80, 90 বা 100 অ্যান্ড অ্যাবাভ হলে তাকে বলা হয় সাইনাস ট্যাকিকার্ডিয়া, সে অসুখটার নাম। এটা যদি আরও বাড়ে বা ড্রপ বিট হয় সাথে, তাকে বলা হয় এট্রিয়াল ফিব্রিলেশন। এট্রিয়াল ফিব্রিলেশন অনেক সময় কিন্তু সিরিয়াস হতে পারে, ওষুধ ছাড়াও কোনো কোনো সময় হসপিটালাইজেশনের প্রয়োজন হয়। তাই ইসিজিতে প্রথমেই ধরে নেওয়া যায় যে সে হার্টের অসুখে বা এট্রিয়াল ফিব্রিলেশনে ভুগছে কিনা। উল্টো দিকে যদি হার্ট রেটটা কম থাকে, ইউজুয়ালি হার্ট রেট 70-75 থাকার কথা, 50 অর বিলো যদি হয়, তখন আমরা ভাবতে পারি যে পেশেন্ট হার্ট ব্লকে ভুগছে না তো। পার্টিকুলারলি যদি তার অজ্ঞান হওয়ার বা সেন্সলেস হয়ে যাওয়ার কোনো হিস্ট্রি থাকে, তখন একটা হলটার করে দেখা হয় পজ আছে কিনা, কোনো কোনো সময় হার্টবিটটা বন্ধ হয়ে যাচ্ছে কিনা। পজ যদি থাকে 24 আওয়ার্সে কত পজ এলো, কবার এরকম হলো, সেই দেখে ডিসিশান নেওয়া হয় যে পেসমেকারের সম্ভাবনা, পেসমেকার ইমপ্ল্যান্টেশনের সম্ভাবনা আছে কি নেই। এছাড়া ইসিজিতে যেটা জানা যায় সেটা হার্টের কোনো চেম্বার বড় আছে কিনা। এট্রিয়াল এনলার্জমেন্ট বা ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট, পার্টিকুলারলি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হলে মানুষের ইউজুয়ালি শ্বাসকষ্ট হয়, একটু হাঁটাচলা করতে গেলেই শ্বাসে কষ্ট হয়, ঘামতে শুরু করেন, এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, সেটা ইসিজিতে বলা যায়। যদিও এটা ইকোতে বেশি ভালো জানা যায়, কিন্তু ইসিজিতে বোঝা যায় যে আপনার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা, সেটা কনফার্মেশনের জন্য পরবর্তীকালে ইকোর জন্য দেওয়া হয়, ইকো টেস্টের জন্য। এবার ইসিজির পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ টেস্ট যেটা করা হয় ইউজুয়ালি, সেটা হলো ইকোকার্ডিওগ্রাম বা ইকো। এর থেকে কি কি ইনফরমেশান পাওয়া যায়। যদি আপনার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তাহলে কিন্তু ইসিজিতে ধরা পড়ে, কিন্তু
অল্প মাইল্ড হার্ট অ্যাটাক বা রিসেন্ট হার্ট অ্যাটাক কিন্তু ইসিজিতে আসে না। সেটা আপনার ইকোকার্ডিওগ্রাম করলে জানতে পারা যায় যে হার্ট অ্যাটাক হয়েছে কিনা। কি কি জানা যায়? নাম্বার 1 হচ্ছে ওয়াল মোশন অ্যাবনর্মালিটি, যে হার্ট যে পাম্প করে সেই মোশনটা পাম্প করার ক্যাপাসিটিটা কমে যায়, তাতে ওয়াল মোশন অ্যাবনর্মালিটি, ইররেগুলার পাম্পিং হয়, নাম্বার 1। নাম্বার 2, হার্টের ইজেকশন ফ্র্যাকশান কমে যায় যদি হার্ট অ্যাটাক হয়। ইউজুয়ালি 45 to 65 ইজেকশন ফ্র্যাকশান থাকার কথা, যদি হার্ট অ্যাটাক হয় ওর সাডেনলি ফল করে, হয়তো 30, 25 অর লেস হয় ইজেকশন ফ্র্যাকশান। এবং কোনো সময় পালমোনারি আর্টারি হাইপারটেনশন, পালমোনারি আর্টারিতে প্রেশার বেড়ে যায়, তখন শ্বাসে কষ্ট বা বুকে কষ্ট হতে দেখা যায়। ইসিজিতে আপনার হার্ট বড় আছে কিনা একটা অ্যাসিউম করা যায়, আন্দাজ করা যায়, কিন্তু ইকোতে সেটা ধরা পড়ে যায়, ও তো শেপ এসে যায়, হার্টের সাইজটা কি, আপনার লেফট ভেন্ট্রিকল বড় আছে কিনা সেগুলো ইকোতে পরিষ্কার বোঝা যায়। এছাড়া হার্ট ভাল্ব ঠিক আছে কিনা, হার্টের কোথাও কোনো স্টেনোসিস আছে কিনা, কোনো ভাল্ব সরু হয়ে গেছে কিনা, বা রিগার্জিটেশন হার্ট থেকে কোনো লিক করছে কিনা, সেটা ইকোতে ধরতে পারা যায়। এবং যে হার্টে জল জমেছে কিনা সেটাও ইকোতে পরিষ্কার জানা যায়। এতে ব্লাড ফ্লো প্যাটার্নটা জানা যায়, এবং কোথাও যদি কোনো ক্লট করে থাকে সেই ক্লটটা ডিটেক্ট করা হয় ইকো দিয়ে, ইকোর সাহায্যে সেটা করতে পারা যায়। এছাড়াও কোনো স্ট্রাকচারাল বা কনজেনিটাল অ্যাবনর্মালিটি আছে কিনা সেটাও ইকোতে ডিটেক্ট করা যায়, যেমন ভিএসডি, এএসডি অসুখগুলো, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এগুলো ইকোতে ধরা যায়। হার্টের ওপরে একটা পাতলা কভার থাকে, তাকে বলে পেরিকার্ডিয়াম। কোনো সময় কোনো অসুখে বা হার্টের ভালভের কোনো গণ্ডগোলের জন্যে ওখানে ফ্লুইড জমতে পারে, তাকে বলে পেরিকার্ডিয়াল ইফিউশন। এটা ইকোতে ধরতে পারা যায় যে পেরিকার্ডিয়াল ইফিউশন আছে কিনা। উইদিন অর অ্যারাউন্ড দ্য হার্ট যদি কোনো টিউমার বা কোনো মাসেস থাকে তাহলেও ইকোতে ধরতে পারা যায়। আগেই বললাম যে অনেক সময় পেশেন্টের কষ্ট হচ্ছে কিন্তু ইসিজিতে আসে না। একটা ঘটনা বলি, একজন সিনিয়র আইপিএস অফিসার আমার পেশেন্ট, তার দাদা ডাক্তারের কাছে গেছেন, তিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ভালো পোস্টে কাজ করেন, তিনি ডাক্তারের কাছে গেছেন, যে বলেছেন আমার বুকে ব্যথা হচ্ছে, ডাক্তারবাবু তাকে ইসিজি করেছেন, করে বললেন না আপনার কোনো পাচ্ছি না কিছু, আপনি প্যারাসিটামল খান, 7 দিন বাদে দরকার হলে আসবেন। 7 দিন বাদে তিনি আবার গেছেন ডাক্তারের চেম্বারে, যে বলেছেন কী হলো, বলল না আমার বুকে ব্যথা কমেনি। তখন উনি লিখে দিয়েছেন আপনি পাগলের ডাক্তারের কাছে চলে যান। তো এটা কিন্তু ঠিক না। এরপরে আমি একটা টিভি ইন্টারভিউয়ে বলেছিলাম, লাইভ প্রোগ্রামে, যে ইউ শুড থিঙ্ক টুয়াইস বিফোর গিভিং দ্য ওপিনিয়ন, আপনি পাগলের ডাক্তারের কাছে যান। আপনার কাছে হয়তো আপনি বুঝতে পারলেন না যে কী কারণে তার ব্যথাটা হচ্ছে, কিন্তু হয় ওই ব্যথাটা হয়তো হার্টের কারণেই হচ্ছে, কিন্তু আপনি ধরতে পারেন, না হতে পারে আপনি বলতে পারেন যে আমি পারলাম না, তার মানে পেশেন্টকে ডিমোরালাইজ করে বলে পাগলের ডাক্তারের কাছে যান, এটা কিন্তু ঠিক নয়। এইবার উনি যখন ওর দাদা আইপিএস অফিসার ওনার কাছে যখন এলেন, তো দাদা আমাকে নিয়ে এলো, নিয়ে এসে আমি বললাম যে আপনি একটা টিএমটি টেস্ট করুন, ট্রেডমিল টেস্ট। তাতেই ধরা পড়লো পজিটিভ, এবং সামান্য ওষুধ খেয়ে উনি ভালো আছেন, এবং সামান্য কদিনের চিকিৎসায় তিনি কিন্তু সুস্থ জীবন যাপন করছেন। সো এবার ট্রেডমিল টেস্ট নিয়ে বলি, ইসিজিতে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, ইসিজি নর্মাল ইসিজি, কিন্তু তার চেস্ট পেন হচ্ছে। এবার ট্রেডমিল টেস্ট, যেটা এক্সারসাইজ ইসিজি, সেইটা করলে দেখা যায় এসটি ডিপ্রেশন, তখন ইসিজি চেঞ্জটা বোঝা যায়। তাতে একটু মেডিসিন দিলে, করোনারি ডায়ারেক্টর দিলে, কিছুদিন খাওয়ার পরে পেশেন্ট সুস্থ হয়ে যায়। এই পেশেন্টও তিনি কিছুদিন ট্রিটমেন্টের পরে তিনি ভালো আছেন, কদিন থেকে বললেন যে আমি পাহাড়ে ঘুরে এলাম সিমলাতে, আমার কোনো অসুবিধা হয়নি, এখন ভালো আছি আমি। অনেক সময় যদি মাইল্ড অ্যাটাক হয় তাতে ইসিজিতে কিন্তু কোনো ধরা পড়ে না। সেক্ষেত্রে
ইকোর সাহায্য নিতে হয় এবং কিছু ব্লাড টেস্টের প্রয়োজন হয়। টপটি কার্ডিয়াক এনজাইম, টপটি পজিটিভ থাকবে, কার্ডিয়াক এনজাইমটা বেড়ে যায়, এনজাইমের লেভেলটা, এবং ওয়াল মোশন অ্যাবনর্মালিটি ইকোতে যেটা পাওয়া যায়, ওয়াল মোশন অ্যাবনর্মালিটি দেখা যায় এবং পার্টিকুলারলি ইজেকশন ফ্র্যাকশন ফল করে। সেইটা দেখলে ক্লিয়ার হওয়া যায় যে হার্ট অ্যাটাক হয়েছে কিনা। যদি ইসিজি দেখে বলা হয় যে না কিছু হয়নি বা কিছু, এটা কিন্তু ভুল ডিসিশন এবং পেশেন্ট অনেক সময় খুব বিপদের মধ্যে পড়তে পারে। সাথে অ্যাসোসিয়েটেড এই টেস্টগুলো করতে লাগে। টপটি আর কার্ডিয়াক এনজাইম ছাড়া আর যে দুটি ব্লাড টেস্ট করা হয় সেটা হচ্ছে লিপিড প্রোফাইল এবং HbA1c, অর্থাৎ 3 মাসে ওনার ম্যাক্সিমাম কত ব্লাড সুগার ছিল। কোনো সময় যদি ব্লাড সুগার বেশি থেকে থাকে তার এফেক্ট কিন্তু হার্টে পড়ে। এবং লিপিড প্রোফাইল পার্টিকুলারলি LDL যদি বেশি হয় এর এফেক্ট হার্টের উপরে পড়তে পারে। কাজেই ব্লাড টেস্টও এই ইনফরমেশনগুলো জানতে সাহায্য করে। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা জানতে পারলেন হার্টের অসুখে কী কী টেস্ট করা হয় এবং কী কারণে করা হয়, তার থেকে আমরা কী ইনফরমেশান পেতে পারি। এই টেস্ট রিপোর্টের উপরেই কিন্তু নেক্সট প্ল্যান অফ ট্রিটমেন্ট ঠিক করা হয়। কাজেই হার্টের কোনো সমস্যা হলে দ্রুত কোনো কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে এই টেস্টগুলো করা বিশেষ প্রয়োজন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই অবধি, নমস্কার।